ছিল ক্লাসে একজনকে বলুন। আচ্ছা, মানে মৌলিক স্বরধ্বনি সংজ্ঞা লেখানো হয়েছে এবং মৌলিক স্বরধ্বনি কয়টা আছে সেটাও বলেছি, পাশাপাশি যৌগিক স্বরধ্বনি দিতে বলেছি। আজকে আমরা মৌলিক স্বরধ্বনির যে শ্রেণীবিভাগগুলো হয় সেই শ্রেণীবিভাগ করে স্বরবর্ণমালার বা স্বরবর্ণের যে পরিচয় আমাদের আজকে ক্লাসে যেটা মূল বিষয় সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি বা মৌলিক স্বরের বিবিধ পরিচয়। আমাদের সিলেবাসে উল্লেখ রয়েছে বর্ণ পরিচয়। আমরা প্রত্যেকে জানি বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। সেই স্বরবর্ণের পরিচয় আমরা নিচ্ছি, বিভিন্ন রকম পরিচয় নিচ্ছি। পরিচয় নিতে গিয়ে দেখেছি মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বর পরিচিত বিষয় পেয়েছি, সেটা হচ্ছে গঠনগত দিক থেকে স্বরের শ্রেণীবিভাগ। গঠনগত অর্থাৎ কেমনভাবে গড়ে উঠেছে, তাকে ভাঙা যাবে কি যাবে না। যদি ভাঙা যায় সেটা হবে যৌগিক, এবং ভাঙা না গেলে সেটা হবে মৌলিক। আমরা গণিতের জায়গাতেও এই বিষয়গুলো নামগুলো পেয়ে থাকি, এবং নাম যখন একই রকম হবে তখন নামের বিষয়েরও সম্পর্ক থেকে যাবে। যৌগিক স্বরের মূল জায়গা যতটা ছিল আমরা পড়ে নিয়েছি, সেখানে যৌগিক স্বরের আর বাড়তি কিছু নেই। আমরা এখন এই মৌলিক স্বরের বিবিধ পরিচয়, মৌলিক স্বরের অনেক রকম পরিচয় হয়, তার একটা পরিচয় দেখি। এই মৌলিক স্বরের বিবিধ পরিচয় এই অংশের মধ্যে আমাদের যেগুলো পড়ছে, চারটা মানদণ্ডের উপর ভিত্তি করে এর ভাগ করা হয়। চারটা মানদণ্ড। প্রথম মানদণ্ড সেটা হচ্ছে ঠোঁটের আকার এবং আকৃতির উপর ভিত্তি করে মৌলিক স্বরের শ্রেণী। প্রথম মানদণ্ড সেটা হচ্ছে ঠোঁটের, এটাকে ভালো ভাষায় প্রশ্ন লিখতে পারো, অসুবিধা নেই, আমি জড়িত ভাষাতেই পড়াচ্ছি, বুঝতে সুবিধা হবে। ঠোঁটের আকার এবং আকৃতির উপর ভিত্তি করে ঠোঁটের আকার এবং আকৃতির উপর ভিত্তি করে মৌলিক স্বরের শ্রেণীবিভাগ। তাহলে এখানে বিষয় থেকেই বা মানদণ্ড থেকেই বুঝতে পারছি এর মূলে কাজ কাজ ঠোঁটের আকার এবং আকৃতি। অন্য কোনো কিছুর আকার আকৃতি আমরা দেখবো না, অন্য কোনো কিছু কাজ নেই, কেবলমাত্র ঠোঁটের কাজ এখানে রয়েছে। ঠোঁট কেমন হবে তার উপর ভিত্তি করে হবে। একটু তোমরা প্রত্যেকেই উচ্চারণ করে দেখো, উচ্চারণ করো। দেখো ঠোঁটটা গোল হয়ে যাচ্ছে, এবং উচ্চারণ করার পাশাপাশি তার পরক্ষণেই উচ্চারণ করে বা এ। আবার বলছি, এটা প্র্যাকটিক্যালি করতে হবে, তাহলে বাড়িতে সুবিধা হবে। সরাসরি ক্লাস হলে, অফলাইন ক্লাস হলে আমি উচ্চারণ করে দেখিয়ে দিই, তোমরা প্রত্যেকেই উচ্চারণ করো। এ বললে আমার পড়া আছে হচ্ছে দেখে নাও, এবং তারপর এ বললে কেমন হবে একই রকম থাকছে। উচ্চারণ করার সময় আমাদের গোল হয়ে যাচ্ছে, অনেকটা রিংয়ের মতো গোল হয়ে যাচ্ছে। আবার যখন পরক্ষণে এ উচ্চারণ করছে তখন ঠোঁটটা প্রসারিত হয়ে যাচ্ছে। তাই ঠোঁটের
আবৃত্তির উপর ভিত্তি করে স্বরধ্বনিকে তিনটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রথমে কুঞ্চিত স্বর কোনটা গোল হয়ে যাচ্ছে, তাই নাম দেওয়া হয়েছে কুঞ্চিত স্বর। এই যে নামটা, এটা কিন্তু ঠোঁটের আকার এবং আকৃতির উপর ভিত্তি করে নামটা দেওয়া হয়েছে, অন্য কোনো কারণ এর পিছনে কাজ করে না। এর যে কুঞ্চিত স্বর, এই নামটার পিছনে কেবলমাত্র ঠোঁটের আকার এবং আকৃতি কাজ করে। তাই সংজ্ঞার সময় আমরা লিখবো কি না, যেহেতু স্বরবর্ণের পরিচয়, তাই স্বরবর্ণ নিয়েই বলবো। যে সব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের আকার কি হয়, কুঞ্চিত হয়ে যায় বা গোলাকার হয়ে যায়, তাই কুঞ্চিত স্বর বলে। আমি লিখে দিচ্ছি, আগে বুঝতে হবে, তাই তো? যেহেতু ঠোঁটের আকার আকৃতি ভিত্তি করে হচ্ছে, তাই ঠোঁটের প্রসঙ্গটা নিয়ে আসতেই হবে। আর যেহেতু স্বরধ্বনির কাজ বা স্বরধ্বনির বিষয় নিয়ে পড়ছি আমরা, তাই যে সব স্বর দিয়ে শুরু করছি। সংজ্ঞা মুখস্থ এই বিষয়টাই তৈরি করতে হয়, কোনো ব্যাপার নেই, তাই তো? তাহলে তোমরা খাতায় লিখে নাও, যে সব স্বরধ্বনি अच्छा कितना पे कौन स्कूल पढ़ा উচ্চারণের সময় रविंद्र इंग्लिश मीडियम पढ़ना बांग्ला मीडियम আমাদের ঠোঁট हम तो इंग्लिश में কুঞ্চিত বা बताओ फिर कितना होता है গোলাকার হয়ে যায়। हाथ कितना है कितना होती है তাদের ऐसा थोड़ी ना होता है हाँ नहीं কুঞ্চিত होती है नहीं होती है कैसे होती है স্বর ऐसे और ऐसे তিনটা আছে, और উ, ऐसे और ऐसे ও এবং অ। তারা বলে দিচ্ছি, तो क्या हुआ উ, ও এবং बोल करा तकवन हाथ লেখার टाइट সময় कर তোমরা খেয়াল করবে, हैं ওর উপরে মাত্রা দিয়ে দিই, হ্রস্বর উপরে মাত্রা দিচ্ছি এবং এর উপরে মাত্রা দিচ্ছি, कारण दिन তাই তো? में এগুলো तो তো पड़ी খেয়াল जाएगा রাখতে হবে। घुमा जाएगा तो दिन में करते এই কুঞ্চিত স্বর যখন উচ্চারণ হচ্ছে, একটি উচ্চারণ করতে উ, শুধু উ বলবে, হ্রস্ব উ না, উ, যাওয়ার সময় উ বলটা গোল হয়ে যাচ্ছে। তাই এই কুঞ্চিত স্বরের অপর নাম গোলাকার স্বর বা বর্তুলাকার স্বর। মানে গোল হওয়াটাকেই, গোল হওয়া বিষয়টা সমার্থক শব্দ হচ্ছে বা কুঞ্চিত স্বরের সমার্থক হচ্ছে গোলাকার কিংবা বর্তুলাকার। তাই প্রাম আঁকিয়ে লিখে রাখবো আমরা যে কুঞ্চিত স্বরের অপর নাম नाम আছে একটা টিকরি কুঞ্চিত স্বরের ये है इसका ढक्कन অপর নাম नीम ये तो जोग दीजिए বর্তুলাকার আগলে পারবে पारबे না ना पारबे স্বর যেগুলো পারবে সেগুলো বলি जोग करो গোলাকার। पारबे वियोग देना নেই जानो না बुधवार আর এর কোনো নাম নেই। তাহলে কুঞ্চিত এই শব্দটার বিপরীত শব্দ কি বলতো? উ যখন উচ্চারণ করছি তখন ঠোঁটটা হয়েছে গোল, তাই বলছি কুঞ্চিত। কিন্তু উ উচ্চারণ করার পরে যখন আমরা এ উচ্চারণ করেছিলাম বা এ, তখন ঠোঁটটা হয়েছে প্রসারিত, মানে গোল থাকছে না, তাই গোলের বিপরীত হয়ে যাচ্ছে কি প্রসারিত। তাই 2 নম্বরে বা খ আমরা লিখবো প্রসারিত স্বর। 3 ভাগ ভাগ করা যায়, একটা পাবো প্রসারিত। এটা কিছু না এটা ভুল করে লেখা হয়েছে সময় কি হবে, কোন কলমটা থেকে আগের মতোই হবে। কোন ওখানে কলমটা করবে কুঞ্চিত ছিল, এখানে প্রসারিত। না তুমি ব্ল্যাক পেন যে সব স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের ঠোঁট প্রসারিত হয়ে যায় তাদের প্রসারিত স্বর বলে। কত সহজ, ঠোঁটের উপর ভিত্তি করে হচ্ছে, তাই ঠোঁটকে নিয়ে বলবো আমরা স্বরধ্বনি কাজ হচ্ছে এখানে, তাই স্বরধ্বনিকেও রাখবো, বাইরে শুরুটাই স্বরধ্বনি নিয়ে করছি। তাই আমরা লিখবো যে সব, এগুলো সব খাতা নোট করবে, একটু রাখবে না ছেলে, আরো মুশকিল হয়ে যাবে। যে সব
যদি এখানে এই বই দুটো দাও না, স্বরধ্বনি বই দুটো দাও না। উচ্চারণের সময় আমাদের ঠোঁট প্রসারিত হয়ে যায়। তাদের প্রসারিত স্বর বলি। উদাহরণ কি আছে? উদাহরণ হলো এবং এই তিনটি হচ্ছে প্রসারিত স্বরের উদাহরণ। আমরা তখন বুঝতে পারবো ঠোঁটটা প্রসারিত হচ্ছে কি হচ্ছে না যখন একটা কুঞ্চিত স্বর উচ্চারণ করার পরে তারপরেই প্রসারিত স্বর উচ্চারণ করবো। কিরকম? যেমন আজ কুঞ্চিত স্বর উদাহরণ কি ছিল? উ উ উচ্চারণ করার পরে যখন ই করবো, বা অ উচ্চারণ করার পরে যখন এ করবো, অ উচ্চারণ করার পরে যখন এ করবো, তখন ঠিক বুঝতে পারবো যে আমার ঠোঁটটা কিন্তু একই রকম থাকছে না, ঠোঁটের আকৃতির পরিবর্তন হচ্ছে। কোনো সময় গোল থাকছে, কোনো সময় প্রসারিত হচ্ছে, তাই তো? তাই ঠোঁটের আকার এবং আকৃতির উপর ভিত্তি করে স্বরধ্বনিকে তিন ভাগে ভাগ করা যায়। একটা কি? কুঞ্চিত, একটা প্রসারিত, মানে একবার ঠোঁটটা গোল হয়ে যাচ্ছে এবং প্রসারিত হয়ে যাচ্ছে। আর একটা ধ্বনি আছে যেটা উচ্চারণ করার সময় না গোল হয়ে যায় না প্রসারিত হয়ে যায়, স্বাভাবিক অবস্থায় থাকে। আমরা যখন চুপ করে থাকি তখন আমাদের ঠোঁটের যে আকার বা ঠোঁটের যে আকৃতি থাকে ঠিক সেরকমই আকারটা থাকবে, কিন্তু মুখটা খুলবে, ঠোঁটটা গোলও হবে না প্রসারিতও হবে না। যেমন আমরা যখন চুপচাপ থাকি মুখটা একটু খুললেই আ বার করা যায়, আ, ঠোঁটটা গোলও হবে না, ঠোঁটটা প্রসারিতও হবে না। কিন্তু এ বললে একটু ঠোঁটটা প্রসারিত হয়ে যায়। তাই আ ধ্বনিটিকে আমরা বলি মধ্যস্থ বা স্বাভাবিক স্বর। মধ্যস্থ বা স্বাভাবিক স্বর আসলে ঠোঁটটা স্বাভাবিক থাকে তাই তাকে স্বাভাবিক স্বর বলছে। আর মধ্যস্থ মানে ঠোঁটটা গোল হচ্ছে না আর প্রসারিত হচ্ছে না, মাঝামাঝি অবস্থায় থাকে, তাই এটাকে মধ্যস্থ বা স্বাভাবিক স্বর বলা হয়। তাহলে সংজ্ঞা তো আগের মতোই হবে, আর আশা করি বলতে হবে না, তোমরা নিজে লিখতে পারবে। ওই একই সব, একই পদ্ধতি, যে সব স্বরধ্বনি উচ্চারণের সময় একেবারে আগের মতো, যে সব স্বরধ্বনি উচ্চারণের সময় দুটা কম করতে হবে, একটা দুটা যদি করা রইল করা উচ্চারণের সময় আমাদের ঠোঁট স্বাভাবিক অবস্থায় থাকে। পাঁচটা বাদ দাও, পাঁচটা বাদ দাও, ছয় তাকে পর্যন্ত পাঁচটা বাদ দাও। স্বাভাবিক স্বর যেমন উদাহরণ কি হবে? উদাহরণ তো শুনলে একটু আগে, উদাহরণ কি? পাঁচটা রেখা বাদ দিতে বলবো। এই আ হচ্ছে স্বাভাবিক স্বর। কেন না? আ বললে আমাদের ঠোঁট গোলও হয় না আর আমাদের ঠোঁট প্রসারিত হয়, মুখটা একটু খুললে আ আওয়াজটা বার করা যায়। তাহলে ঠোঁটের আকার এবং আকৃতির উপর ভিত্তি করে স্বরধ্বনির যে শ্রেণীবিভাগগুলো হয়, বিশেষ করে মৌলিক স্বরধ্বনি, সেগুলো আমরা দেখলাম। তোমাদের আগেই বলেছিলাম যে চারটি মানদণ্ডকে সামনে রেখে মৌলিক স্বরধ্বনির ঠোঁটে এই মৌলিক
ধনুষ শ্রেণীবিভাগ করা হয়। একটা আমরা পেলাম, এরপর বাকি তিনটা দেখার পালা। ঘটকে নিয়ে আর কোনো শ্রেণীবিভাগ নেই, মাত্র তিনটা আছে। এরপর আমি বলবো জিহার সন্তান। আমাদের মুখের ভিতরে কি আছে? জিহার। ধ্বনি উচ্চারণ করার সময় গলা থেকে শুরু করে মুখের ভিতরে যতগুলো অঙ্গ আছে সবারই কাজ থাকে। তাই 2 নাম্বার মানদণ্ড হচ্ছে জিহার সঞ্চালন অনুযায়ী। এই সঞ্চালনটা অবশ্যই সামনে পিছনে, সামনে পিছনে জিহার সঞ্চালন অনুযায়ী মৌলিক তাহলে জিহার সঞ্চালন সেটা হলো সামনে পিছনে। জিহা অনেক দিকে নড়াচড়া করতে পারে, সামনে পিছনে নড়াচড়া করতে পারে, আবার উপর নিচেও যাওয়া আসা করতে পারে। উপর নিচে বলতে কোন দিকটা? একটু উপরের দিক। একটা মানুষের ছবি আঁকার চেষ্টা করেছি মোটামুটি। এই দাঁত নিচে, দাঁত, দুটো ঠোঁট, এটা জিভ, তাই তো? তো জিহা অনেক সময় কি হয় না, এই সামনের দিকে একটু এগিয়ে আসে, আবার পিছনের দিকে একটু পিছিয়ে যায়। এই সামনে পিছনে আসা যাওয়াটাই বলছি। জিহা কিন্তু এই উপরের দিকে উঠতে পারে, তোমরা সকলে জানো ছ উচ্চারণটা সময় জিহা উপরের দিকে উঠে আসে, চ উচ্চারণটা সময় জিহা উপরের দিকে উঠে আসে, তাই তো? তো আমরা জানি এগুলো। জিহা উপরের দিকে উঠতে পারে, আবার নিচের দিকেও নামতে পারে, এই সামনের দিকেও আসতে পারে, আবার পিছনের দিকেও উঠতে পারে। তো আমরা যেটা বর্তমানে আলোচনা করছি সামনে এবং পিছনে পিছিয়ে যাওয়ার বিষয়টাকে ধরে আলোচনা করব। তো সামনে এগিয়ে আসে এবং পিছন দিকে পিছিয়ে যায়, কি করে বুঝবো? ঠিক বুঝতে পারবে তোমাদের আমি বলছি, একটু ই উচ্চারণ করো। ই হ্রস্বই বলবে না, বলবে ই। ই বলার ঠিক পরে উচ্চারণ করো অ। এটা আমি আশা করছি তোমরা প্রত্যেকে উচ্চারণ করবে। ই অ, ই অ উচ্চারণ করে দেখো। জিহাটা সামনের দিকে এগিয়ে আসছে, এগিয়ে সময় আর সময় পিছনের দিকে পিছিয়ে যাচ্ছে হবে, কিন্তু প্রায় এগিয়ে আসবে না যে মা কালীর মতো মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, আবার এতটাই পিছিয়ে যাবে না যে উচ্চারণ করার সময় জিহা আমাদের পাকস্থলীতে পৌঁছে যাচ্ছে, অতটা না, কিন্তু বুঝতে পারবে। যদি অনুভব করো অবশ্যই বুঝতে পারবে। ই অ উচ্চারণ করে দেখো, অল্প হলেও এগিয়ে আসবে, অল্প হলেও পিছিয়ে যাবে। এই যে বিষয়টা জিহার সামনে পিছনে সঞ্চালন, এর উপর ভিত্তি করে নাম দেওয়া হয়েছে সম্মুখ, পশ্চাৎ এবং কেন্দ্রীয়। কেন কেন্দ্রীয় না সেটা একটু বলবো। তোমরা অঙ্ক মোটামুটি সকলেই শিখেছো এবং বর্তমানে করতে হচ্ছে, ভালো লাগছে না? এটা যদি বৃত্ত হয়, মোটামুটি দেখার চেষ্টা করছি। বৃত্ত, বৃত্তর যে বিন্দুটাকে মাঝ বরাবর থাকে এটা কি বলে? এটাকে বলে কেন্দ্র। এই বিন্দুটা যদি এই সাইডে থাকে কেন্দ্র বলা যাবে না, একটু এদিকে থাকলেও কেন্দ্র বলা যাবে। কেন্দ্র সেটাই যেটা একেবারে মাঝ বরাবর থাকে। তো আমাদের জিহাও কখনো কখনো সামনের দিকে এগিয়ে আসে, কখনো কখনো পিছনের দিকে পিছিয়ে যায়, আবার কখনো কখনো কি হয় একেবারে এই মাঝ বরাবর অবস্থান। যদি মাঝ বরাবর অবস্থান করে ধ্বনি উচ্চারিত হয় তাকে বলবো কেন্দ্র থেকে কেন্দ্রীয়। কেন্দ্র শব্দটা থেকেই, এই কেন্দ্র শব্দ থেকেই কেন্দ্রীয় নামটা এসেছে। সামনের দিকে এগিয়ে আসছে তাই বলছে সম্মুখ, আর পিছনের দিকে পিছিয়ে যাচ্ছে তাই বলা হচ্ছে পশ্চাৎ।
তাই তো? মারা গেলে ইহা আর কি করবে? সামনে পিছনে সন্তান যদি হয় তাহলে হয় এগিয়ে আসবে, না হলে পিছনের দিকে পিছিয়ে যাবে, অথবা মাঝামাঝি অবস্থায় থাকবে। তাই নামও তিন ধরনেরই হয়ে থাকে। তাই বাবার প্রথমে কাছে আমরা ক্লাস লিখব কোথায় হবে? বাবার কাছে সম্মুখ স্বর। সংজ্ঞা আমরা শিখে গেছি আমরা, অসুবিধা হবে না আশা করি আর। তো কি লিখবো? যেহেতু স্বরধ্বনিকে নিয়ে কাজ, তাই লিখবো যে সব স্বরধ্বনি উচ্চারণের সময় জিহা সামনের দিকে এগিয়ে আসে তাদের সম্মুখ স্বর বলে। তাই তো? লিখে দিচ্ছি, তোমরা লিখে রাখো খাতায়। যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় জিহা সামনের দিকে এগিয়ে আসে তাদের সম্মুখ স্বর বলে। উদাহরণ কি হবে? উদাহরণ হবে ই, এ এবং এ। তোমরা বলবে যে স্যার এইগুলো তো একটু আগেই পেলাম প্রসারিত স্বর হিসেবে, তাহলে কোনটা বলবো? প্রসারিত স্বর বলবো না সম্মুখ স্বর বলবো? প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকে, আমরা মিলিয়ে ফেলি। যদি লেখা থাকে যে ক্রিয়ার সঞ্চালন অনুযায়ী ই ধ্বনিটি হলো, বসে থাকবে তখন কখনোই প্রসারিত স্বর হবে না। এরকম প্রশ্ন, এটা প্রশ্ন ধরে দিচ্ছি, টিভি দেখবে, প্রশ্ন দিচ্ছি। টিভি ক্রিয়ার সঞ্চালন অনুযায়ী কি করবে বলো? কি দেখবে করবে ই ধ্বনিটি হলো, আরে কি করে অন্য কিছু বলো খাবার, এই খাবার খাবার দেখে তো কথা খায় কই খায় না কি খাবার তাহলে খাবে আর বুঝে খাবার বি সঠিক উচ্চ স্বর, চলো সি সম্মুখ স্বর, দাঁড়াও 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 আর ডি বললাম সম্মিলিত স্বর। এই ধ্বনিটি আমরা যেহেতু এখন সম্পূর্ণ পড়া হয়নি, না হলে দেখতে পাবো আমরা যে এই ধ্বনিটি একদিক থেকে প্রসারিত স্বরও হয়, একদিক থেকে উচ্চ স্বরও হয়, একদিক থেকে সম্মুখ স্বরও হয়, আবার একদিক থেকে সংবৃত স্বরও হয়। কিন্তু যেহেতু প্রশ্নে উল্লেখ করে দেওয়া হয়েছে ইহা সঞ্চালন অনুযায়ী, তাই এই ধ্বনিটি সবসময় হবে কি সম্মুখ স্বর। কেন সম্মুখ স্বর হবে? তার কারণ আমরা দেখে নিচ্ছি ইহা সঞ্চালন বলা আছে, প্রশ্নে উল্লেখ করা। আর জিয়া সঞ্চালন কি করতে পারে? না হয় সামনের দিকে আসতে পারে, না হয় পিছন দিকে যেতে পারে, অথবা মাঝামাঝি অবস্থান করতে পারে। তাই তো? তাই এগুলো একটু আমরা যদি ভালো করে খেয়াল রাখি, তাহলে প্রশ্ন কখনোই উত্তর আমরা ভুল করে আসবো না। তখন আমরা মিলিয়ে ফেলি যে কি এটা তো প্রসারিত স্বর হয়, কিন্তু কেন প্রসারিত স্বর নাম দিয়েছি সেটা আমরা একটু আগেই দেখলাম। প্রসারিত স্বর নাম দিয়েছি কারণ ঠোঁটটা প্রসারিত হয়ে যাবে। যখন ঠোঁটের প্রসঙ্গ নিয়ে বলবে তখন এটা অবশ্যই প্রসারিত স্বর, যখন জিয়া সঞ্চালন নিয়ে বলবে তখন কি ধ্বনিটি অবশ্যই সম্মুখ স্বর। তাই তো? আচ্ছা, আমরা এই অংশটা বুঝতে পেরেছি। তাহলে এরপর সম্মুখ স্বরের যে বিপরীত অংশ থাকছে সেটা কি? সেটা হচ্ছে পশ্চাৎ। সামনে বিপরীত হচ্ছে পিছনে। পিছন দিকটাকেই ব্যাকরণের ভাষায় বলা হয় পশ্চাৎ। তাই আমরা হয়ে লিখবো
একটা সংজ্ঞা বুঝে গেছো। এই একটু ফর্মুলা, যে সব স্বরধ্বনি উচ্চারণের সময় জিহা পিছনের দিকে পিছিয়ে যায় বা গুটিয়ে যায়। যে সব ওই ফোনটা চার্জে আছে। স্বরধ্বনি উচ্চারণের সময় এই দেখি একটা আছে কোনো কোনো গাড়ি আমাদের জিহা পিছনের দিকে পিছিয়ে যায় বা গুটিয়ে যায়। এই ভাষাটাকে বা এই অংশটাকে গুটিয়ে যায় রূপেও উল্লেখ করা হয়। গুটিয়ে যায় তাকে কষ্টাল স্বর বলে। তাহলে উদাহরণটি কি হবে? কষ্টাল স্বরের উদাহরণ হবে এটা মানে উচ্চারণ উ, হ্যাঁ তারা স্বর বোঝা যায়। উ, ও এবং কি করে বুঝবো? না আগে যে আমরা পেয়েছি এ ধরে উচ্চারণ করার পর যে অ উচ্চারণ করি ঠিক পেতে হবে। এ অ বা ওইদিকে একটু ধরে উচ্চারণ করি ই আর এদিকে করে উ, ঠিক বুঝতে পারবে। ই উ বা ই অ ঠিক বুঝতে পারবে, তাই তো? একটু হলেও পিছিয়ে যায় তাই এরকম নাম দেওয়া হয়েছে। আরেক ধরনের স্বরধ্বনি আছে যেটা উচ্চারণ করার সময় জিহা না জিহা সামনের দিকেও এগিয়ে যায় না আবার পিছনের দিকেও পিছিয়ে যায় না। ঠিক কেন্দ্রে ওই যে বৃত্ত এঁকে বলেছিলাম, এই যে দুটো বৃত্ত হয় ঠিক মাঝ বরাবর থাকবে। জিহাটাও আমাদের মুখবিকরের মধ্যে ঠিক মাঝ বরাবর থাকবে। তাই এই স্বরধ্বনিকে আমরা বলি কেন্দ্রীয় স্বর। আচ্ছা, তাহলে সংজ্ঞায় আমরা বলতেই পারি আগের মতোই যে সব স্বরধ্বনি উচ্চারণের সময় জিহাটা কোথায় থাকে? জিহা একেবারে মুখবিকরের কেন্দ্রে অবস্থান করে। এটাকে ভাষায় লিখবো, তাই তো? যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় জিহা মুখবিবরে, ওই যে মুখের ভিতরের অংশটা সেটাই বলা মুখবিবর। মুখবিবরের কেন্দ্রে অবস্থান করে, কেন্দ্রে অবস্থান করে তাদের বা তাকে কেন্দ্রীয় স্বর উদাহরণ কি হবে? উদাহরণ হবে আ উচ্চারণ করার সময় খেয়াল করবে জিহা না সামনের দিকে না যাচ্ছে পিছনের দিকে, কিন্তু ই বললে অল্প হলে এগিয়ে আসছে আর অ বললে অল্প হলে পিছিয়ে যাচ্ছে। কিন্তু আ যখন বলি তখন ঠিক জিহা একেবারে যখন আমরা চুপচাপ থাকি, মুখ বন্ধ করে চুপচাপ থাকি, সেই সময় জিহাটা যেখানে শুয়ে থাকে, যেখানে পড়ে থাকে সেখানেই পড়ে থাকে। আমরা যখন কথা বলি তখন জিহা নড়াচড়া করে, যখন চুপচাপ থাকি আমরা চোখ বন্ধ করে তখন জিহা তো কোনো একটা জায়গায় অবস্থান করে। এটা নিজের ইচ্ছা, এটা হচ্ছে কেন্দ্রের ইচ্ছা, তাই সেই জায়গাটাই কেন্দ্রের ইচ্ছা। সেই জায়গায় বলে বা সেখান থেকে আপনি উচ্চারণের সময় জিহা ওই জায়গাতেই থাকে বলে আজ আমরা কেন্দ্রীয় সব নাম দিয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাতের আকার আকৃতি যেমন হয়ে গেল সেরকম জিহার সঞ্চালনও হয়ে গেল। তো আরো তো মুখের ভিতরের অবস্থার পরিবর্তন ঘটে, মুখের ভিতরে তো আরো
তো দেখলে একটু আগে যে মুখের ভিতরের অংশ অনেক কিছু আছে। করতে পারবে না। এরপর যে জায়গাটাকে নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মুখের চিনতে লাগাই। ভিতরের ফাঁকা অংশ। চিনতে লাগাবে এই এত এটা যখন মেয়েরা ফুচকা খায়, যারা মেয়ে আছে এবং ছেলেরা যখন মিষ্টি খায় রসগোল্লা খায়, এই মুখটা দিয়ে বাড়ি মতো হা করে বড় রসগোল্লা হবে। তাহলে মুখের ভিতরে যে ফাঁকা অংশটা তৈরি হচ্ছে এটাকে বলা হয় মুখবিবরের শূন্যস্থান। এই অংশটাকে বলা হয় মুখবিবরের শূন্যস্থান। নিয়ে যাও তুমি এই মুখবিবরের শূন্যস্থান সবসময় একই রকম থাকে না, কখনো কমে কখনো বাড়ে, কখনো কমে কখনো বাড়ে। দুইটা তাই ক্লাস তো থেকে যখন ফুচকা খাই তখন ঠিক মুখটা হা হয়ে যায়, কিন্তু যখন আমরা অন্য কিছু খাবো, এই কোল্ড ড্রিঙ্কস খাবো তখন মুখটা ছোট হয়ে যায়। তাই তো বা যখন চকলেট আমরা খাই তখন মুখটা ছোট হয়ে যায়, মুখের ভিতর অংশটা এই অংশটা ছোট হয়ে যায়। তো এই ছোট হওয়া যে প্রক্রিয়া এটাকেই ব্যাকরণের ভাষায় বলা হয় সংবৃত। সংবৃত মানে হচ্ছে সংকুচিত। আমি আসছি পরে দেখাবো বুঝিয়ে সংবৃত। আর যদি খোলা থাকে এরকম যেরকম বড় আছে হা, সেটা বলা হয় বিবৃত। আসলে বিবৃত কথার অর্থ হচ্ছে খোলা, বিবৃত মানে হচ্ছে খোলা, এবং সংবৃত মানে হচ্ছে সংকুচিত। কি হয় না, কিছু কিছু ধ্বনি আছে উচ্চারণের সময় আমাদের এই যে অংশটা ভিতরের এই অংশটা এটা ছোট হয়ে যায়। উচ্চারণ করে তখন ই ই আর তারপর উচ্চারণ করলে আ। ই উচ্চারণ করলে মুখটা ছোট হতে বাধ্য, মুখের ভিতরে শূন্য স্থান ছোট হতে বাধ্য। আর যখন আ বলবো তখন সেটাকে মুখটা খুলতে বাধ্য, বড় হতেই হবে। তাই বিবৃত এক ধরনের স্বরকে আমরা বিবৃত স্বর বলবো যখন মুখটা খোলা থাকবে, এক ধরনের স্বরকে আমরা সংবৃত বলবো যখন মুখটা ছোট হয়ে যাবে। এইরকম ছোট ছোট্ট একটা মানে ভিতরে যে জায়গাটা এটা একদম থাকবে না। ই উচ্চারণ করে যখন ঠিক বুঝতে পারবে, ই উচ্চারণ করলেই বুঝতে পারবে যে এতটা খোলা থাকবে না। তাই তো আমাদের কিছু বই এই জায়গাটা ছোট হয়ে যাবে, ই উচ্চারণ করে কত ছোট হবে, মোটামুটি এই জায়গাটা এরকম ছোট হয়ে যাবে। ই উচ্চারণ করলে কত অস্ত্র আছে কিসের অস্ত্র? একটু মাইকটা অন করেছি মনে হয়। তো এরপর আমরা এই যে মুখবিবরের শূন্য স্থান, এই শূন্য স্থান অনুযায়ী স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। আমি তোমাদের দুটো দেখালাম, বাকিগুলো এরপর দেখাচ্ছি। একটা পেলাম সংবৃত মানে সংবৃত অবস্থানকে, মুখের ভিতরে ফাঁক থাকবে না। একটা হচ্ছে বিবৃত অর্থাৎ মুখের ভিতরটা কি হবে, খোলা অবস্থা, তাই তো হ্যাঁ কি রে তার মাইকটা অন আছে, একটু অফ করে খাওয়া যাবে তোমার প্রত্যেকের অসুবিধা হবে। কি লাগা যাবে আবার তাহলে 3 নাম্বার মানদণ্ড আমাদের হচ্ছে মুখবিবরের শূন্য। আবার খেলিছি অস্ত্র মুখবিবরের শূন্য স্থান অনুযায়ী তুমি পারো না, তুমি পারো না ওই মৌলিক স্বরের শ্রেণীবিভাগ। তুমি ড্রয়িং ক্লাস করো, মৌলিক ড্রয়িং স্বরের আমি জানি করিনি তুমি পারবে না শ্রেণীবিভাগ। পারি পারবে না পারি না পারবে পারবো কেমন আছে বলো তো, আমার এটা কাজ দিন দাঁড়াও এটা 4 রকম। আগেগুলো 3 রকম করেছিল, এরপর যে দুটো আসবে 4 রকম করবে। প্রথম কি হবে তোমাদের তো বললাম, একটা মুখ খোলা থাকে, একটা মুখ সংকুচিত অবস্থা থাকে। তাই প্রথমে আমি বিবৃত দিয়ে লিখছি না, সংবৃত লিখছি। সংবৃত স্বর, সংবৃত স্বর সংজ্ঞা ওই একই ফর্মুলা। যে সব স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের মুখবিবর সংকুচিত অবস্থায় থাকে তাকে সংবৃত স্বর। এটা
মুখবিবর সেকেন্ড কথা ঠিক ঠোঁট আছে বা জিহা এইসব কিছু না। মুখের ভিতরে ফাঁকটাকে নিয়ে আমরা কাজ করতে হবে। ফাঁকটা বড় থাকলে বিকৃত, ফাঁকটা কম থাকলে সমৃদ্ধ। তাই বলবো আমরা হ্যাঁ বড় কথা কি বলবো যেসব এটা ছাড়ানো যায় স্বরধ্বনি যে যেটা আছে যে লাল নাকি উচ্চারণের এটা সময় অনেক লাগছে নাকি উচ্চারণের সময় এটা হবে আমাদের দাঁড়াও কিনতে চাও মুখবিবর আমি এরকম করে দিছি থামো 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 মানে ভিতরে স্থানটা না তুমি পারবে না মুখবিবর তুমি খালি বদমাশ হবে এই সংকুচিত পেন্সিল বা পেন্সিল যাকে বলা হয় সংকুচিত হ্যাঁ তোমার দি তুমি এগুলো সব করো ছবি আঁকা দাও ছবি না অবস্থায় থাকে। কি ছবি আঁকবে বলো অবস্থায় তুমি পারবে না পারি থাকে তাদের সংবৃত আর স্বর কত দেবে হ্যালো বল। আর তোমার বেশি আম্মা আর উদাহরণ কি হবে? আরেকটা উদাহরণ হবে চুপ ই চুপ করে থাকো এবং উ। খালি বলো আর এই দুটো হচ্ছে সংবৃত স্বর। কারণ তোমরা এই দুটো উচ্চারণের সময় আমাদের মুখের ফাঁকটা একেবারে ছোট এই যে লিখতে দাও এই ছবি লাইটে দাও না হবে না এরপর আমরা লিখবো এসে ভাই কথা বলেন কিছু চলে শোনা আছে বিবৃত স্বর। বিবৃত স্বর কি? একটু আগে শুনলেন বিবৃত মানে খোলা। আচ্ছা লিখেই দাও। বিবৃত কথার অর্থ হলো খোলা। আরো সহজ হবে মনে থাকবে বিবৃত কথার অর্থ হলো খোলা। নাহলে মুখটা খোলা হবে মুখের ভিতরে। এর প্রসঙ্গ লিখে দিন যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের মুখবিবর খোলা অবস্থায় থাকে, মানে সর্বাধিক খোলা বলতে পারি। খোলা অবস্থায় থাকে তাকে বিকৃত স্বর বলে। উদাহরণ কি হবে? উদাহরণ একটা আ বললে মুখটা সব থেকে বেশি খোলা যায়। আর মুখটা খুলে তোমরা ই উচ্চারণ করে দেখাও না দেখি। মুখটা না খুলে সরি মুখটা খুলে আয়ের মতো খুলে ই উচ্চারণ করো। এবার মুখটা খোলা যায় মানে যতটা হা করা যায় অতটা হা করে ই উচ্চারণ করে দেখাও না দেখি। সম্ভব নয়, হবেই না। তো মুখটা খোলা কতটা থাকবে না থাকবে তার উপর ভিত্তি করে এই সংবৃত বিবৃত এই নামগুলো দেওয়া হয়েছে। কিন্তু এই সংবৃত বিবৃত পড়ার সময় আমরা দেখেছি যে কিছু স্বরধ্বনি আছে যেটা উচ্চারণ করার সময় পুরোপুরি খোলা থাকে না, মাঝামাঝি অবস্থা থাকে, আর পুরোপুরি বন্ধও থাকে না, মাঝামাঝি অবস্থা থাকে। তাই এগুলোকে নাম দেওয়া হয়েছে অর্ধ সংবৃত, মানে আধা আধা সংবৃত, অর্ধ সংবৃত। তাই তো মানে অর্ধ মানে যেমন অর্ধেক, তাহলে অর্ধেক সংবৃত অবস্থা থাকবে। এই যে সংবৃত স্বরের আমরা সংখ্যা লিখেছিলাম, যেসব শব্দের উচ্চারণের সময় আমাদের মুখবিবর সংবৃত সংকুচিত অবস্থা থাকে, মানে সম্পূর্ণ সংকুচিত, এটা হবে অর্ধ সংকুচিত। তাই তো মানে অর্ধেক সংকুচিত। তাই লিখবো আমরা যেসব স্বরধ্বনি উচ্চারণের সময়
আমাদের মুখবিবর অর্ধ সংকুচিত অবস্থায় থাকে তাদের অর্ধ সমৃদ্ধ স্বর বলে। উদাহরণ কি দেওয়া যায়? উদাহরণ হচ্ছে এ এবং ও, এই দুটি স্বর যখন উচ্চারণ করি আমরা, তখন মুখটা আমাদের অর্ধেকটা সংকুচিত থাকে, সম্পূর্ণরূপে সংকুচিত থাকে না। যেরকমটা ই এবং উ উচ্চারণ করার সময় মুখটা সংকুচিত হয়ে যায়, তাই তো? তাহলে অর্ধ সংকুচিত দেখলাম, অর্ধেক বিকৃত হয়, আধ খোলা অবস্থায় থাকে। তাই শেষ যে অংশ এই মুখবিবরের শূন্যস্থান অনুযায়ী সেটা আমরা পড়ে নেব। নাম হচ্ছে অর্ধ বিকৃত স্বর। বিষয়টা কি না, এখানে স্বরধ্বনিটা কি হয়, উচ্চারণের সময় মুখটা খোলা থাকে, কিন্তু আ উচ্চারণ করার সময় যতটা খোলা থাকে ততটা না, তাই তো? তাই আমরা লিখবো যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় না আমাদের মুখবিবর অর্ধ বিকৃত অবস্থায় থাকে বা আধ খোলা অবস্থায় থাকে, যা সহজ করে লিখতে চাও তাহলে কি হচ্ছে তাদের অর্ধ বিকৃত স্বর বলে। উদাহরণ কি হবে? উদাহরণ হবে এক এবং অন। তাহলে মুখবিবরের শূন্যস্থান অনুযায়ী মৌলিক স্বরের শ্রেণীবিভাগ আমরা পড়ে শেষ করি। তোমাদের শুরুতেই বলেছিলাম যে মৌলিক স্বরধ্বনির যে বিবিধ পরিচয়, বিভিন্ন রকমের শ্রেণীবিভাগ, সেগুলো 4টি মানদণ্ডের উপর হয়। আমরা 3টি মানদণ্ড পড়ে শেষ করব। এরপর আমরা দেখব যে শেষ যে মানদণ্ড সেটা কিভাবে কাজ করছে। শেষ যে মানদণ্ড সেটা হচ্ছে জিহার অবস্থান। জিহাটা কোন জায়গায় থাকছে মুখের ভিতরে? 4 নম্বর যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে জিহার অবস্থান। আগেও একটা জিহাকে নিয়ে পেয়েছিলাম, সেটা ছিল জিহার সঞ্চালন। এটা কিন্তু জিহার সঞ্চালন নয়, জিহার অবস্থান। জিহা কোন জায়গায় থাকছে? অবস্থান মানে থাকা। জিহার অবস্থান অনুযায়ী মৌলিক স্বরের শ্রেণীবিভাগ। মৌলিক স্বরের এই শ্রেণী বানানটা বর্তমানে হ্রস্বইকার চলছে, আগে দীর্ঘইকার চলতো। তো পুরোনো বানানকে আমরা ছেড়ে দেবো, নতুনগুলো ধরতে হবে। যাই হোক, এই আমি আগে পড়ানোর সময় আমি দীর্ঘ দিয়ে ফেলেছিলাম ভুল করে। হ্যাঁ, এখানে ভুল করে দীর্ঘ দিয়ে ফেলেছিলাম।
তো যেটা বলছিলাম যে জিহার অবস্থান কোথায় অবস্থান করছে, মুখের ভিতরে জিহাটা অবস্থান কোথায় করছে। আমাদের মুখের ভিতরে জিহা 4 জায়গায় অবস্থান করছে। একই ছবি এঁকে দেখাচ্ছে। এটি এটি একটা আমি মোটা এটি এটি মুখটা বসিয়ে দিই, ঠিক আছে। এটা কি জানা না এটা এই যে মুখের ভিতরের অংশটা জিহা কিন্তু ছাতি বলা একদম হয়, নিচে, ছাতি। এটা কিন্তু নিচের জায়গা, তলা নিচে নিচে অবস্থান করবে। যদি নিচে থাকে তখন এটা ওই নিম্ন। আর কি সিঙ্গাড়া জিহা এই মুখের ভিতরের মধ্যে এই যে ফাঁকা জায়গাটা, এই ভিতরের মধ্যে কখনো আবার এই উপরে চলে আসে, কি এটা উপরে, হ্যাঁ তখন বলা হয় উচ্চ। জিহা উঁচুতে আছে তাই নাম দিয়েছি উচ্চ, জিহা নিচুতে আছে তাই নাম দিয়েছি নিম্ন। আবার কখনো কখনো এই না উঁচুতে না নিচুতে, অর্থাৎ এই উঁচু এবং নিচুর মাঝখানে যে অংশটা আছে, এই মাঝামাঝি অংশটা, এই অংশের মধ্যে কি হয় না উচ্চারিত হয়, অন্যখানে উচ্চারিত হয়। হয়তো উপরের দিকে উচ্চারণ হচ্ছে এই জায়গাতে, মানে উপরের দিকে কিন্তু মাঝে, তাই উচ্চ মধ্য। নিচের দিকে কিন্তু মাঝেই বটে কিন্তু নিচের দিকে আছে, তাই নিম্ন মধ্য। এরকম নামগুলো দেওয়া হয় থাকে। এমনি বইয়ে, প্রচলিত বইয়ে আমরা যখন দেখবো, সব বইয়ে শুধু লেখা থাকে উচ্চ স্বর দিয়ে আইসেন দিয়ে উদাহরণ দেওয়া আছে, নিম্ন স্বর আইসেন দিয়ে উদাহরণ দেওয়া আছে। কিন্তু কেন উচ্চ স্বর বলা হয়, কেন নিম্ন স্বর বলা হয়, কেন বিবৃত বলা হয়, কেন সংযুক্ত বলা হয়, এই নামকরণের সার্থকতা কতখানি, এগুলো নিয়ে কোনো আলোচনা থাকে না। শুধু বিবৃত স্বর হাতের দিয়ে আ লেখা আছে, ওগুলো কি মুখস্থ করলে থাকে, মুখস্থ থাকবে না, গুলিয়ে ফেলবে। নামের পাশে কোন উদাহরণটা ছিল মনে করতে গেলে ভুলে যাবো আমরা। হয়তো আমরা পড়েছি প্রসারিত স্বর, আর হাইফেন দিয়ে কোন কোন বর্ণগুলো ছিল আমরা কিন্তু খেয়াল করতে পারবো না। তাই আমার এই বিষয়গুলো মনে থাকে যে প্রসারিত এবং সঞ্চিত নামটা দেওয়ার ঠোঁটের উপর ভিত্তি করে, তখন আমরা উচ্চারণ করতে বলবো ঠোঁটটা গোল হয়ে যাচ্ছে, ঠোঁটটা গোল থাকছে, ঠোঁটটা গোল থাকছে। তাই অ এগুলো কুঞ্চিত, পাশাপাশি ই এ এগুলো প্রসারিত, কারণ ঠোঁটটা প্রসারিত। নামগুলো যদি মনে থাকে আমাদের, এবং নামের পিছনে যে ক্রিয়াটা, কেন নাম দেওয়া হয়েছে, কার উপর ভিত্তি করে নাম দেওয়া হয়েছে, এগুলো যদি মনে থাকে তাহলে উদাহরণ মনে রাখতে অসুবিধা হবে না। আর একটা গ্যারান্টি দিচ্ছি যে মৌলিক সরকার থেকে একটা প্রশ্ন কমন পাবেই পাবে। আমি বহু টেস্ট পরীক্ষার প্রশ্ন দেখেছি, নিজের টেস্ট পরীক্ষা একাধিকবার দিয়েছি, দুই একবার ব্যতি রেখে, দুই একবার ছাড়া এই মৌলিক সরকার থেকে প্রশ্ন কিন্তু আসে। তাই এই অংশটিকে অগ্রাহ্য করলে হবে না। শুধু এই অংশটি কেন, কোনো জায়গাকে আমরা অগ্রাহ্য করবো না। ভালোভাবে মন দিয়ে শুনবো এবং বিষয়গুলো খাতায় নোট ডাউন করবো, লিখবো, পরবর্তীকালে আবার পড়বো, সব পরিষ্কার হয়ে যাবে। এবং বাংলাকে একটা স্কোরিং সাবজেক্ট হিসাবে আমি ধরে থাকি টেস্ট পরীক্ষার জন্য। তো এখানে বেশি নাম্বার পেতে গেলে খুঁটিয়ে একটু পড়তেই হবে, যাতে কোনো প্রশ্ন বাদ না যায়। যত রকমের প্রশ্ন অন্তত সব জন্য আমরা এটা করতে পারি। যাই হোক, জিহার অবস্থান অনুযায়ী মৌলিক স্বর শ্রেণীবিভাগ আমরা দেখে নিই। তাহলে নামগুলো বুঝতে পেরেছো কি কি হতে পারে। এখানে উচ্চ স্বর, নিম্ন স্বর, এগুলো এই নামগুলো কিন্তু এখানে থাকবে। তাই প্রথমে উপর দিক থেকে আসি, উচ্চ স্বর। কি উচ্চ স্বর, কেন এরকম নাম দিয়েছি? না, মুখবিবরের মধ্যে জিহা উপরের দিকে অবস্থান করে, তাই তো। আর সংজ্ঞা করবো আমরা পেয়ে গেছি, সব পেয়ে গেছি, ওই সব সাজিয়ে দেবো। তাই লিখবো যে সব উচ্চারণের সময় জিহা মুখবিবরের সর্বোচ্চ বা সর্বোচ্চ স্থানে অবস্থান করে তাদের উচ্চ স্বর
উদাহরণ কি হবে? এটা কে করলো? উদাহরণ হবে আমার কাছে কলম কোথায়? আমি এটা দিয়ে লিখছি। এই দুটি ধ্বনি উচ্চারণের সময় হর্ষ বললে বুঝতে পারবে না, বলতে হবে ই উ। জিহা কিন্তু উপরের দিকে অবস্থান করবে। এরপর আমরা বিপরীত যে প্রক্রিয়া সেটা দেখে নেব। বিপরীত প্রক্রিয়া কি? উচ্চারণ তো নিম্ন হবে, তাই তো? নিম্ন স্বর। তাহলে বিষয় বুঝে গেছো, নিজে লিখতেও পারবে। আমার মনে হয় আমি লেখার আগেই তোমরা অনেকেই লিখতে শুরু করে দিয়েছো, এবং তোমরা খাতা লিখেছো যে শব্দটি উচ্চারণের সময় যে মুখবিবরের মধ্যে সর্বনিম্ন স্থানে অবস্থান করে, সব টেবিলে অবস্থান করে, তাই? কিরকম তোমাদের প্রতিভার বিকাশ করতে হবে এরকমটা জানলে তোমাদের নিজেরা আমাদের বই লিখে দিতে হবে। যেমন লিখতে শুরু করেছো, নিজেরাই বই লিখতে হবে, বিষয়গুলো বুঝতে হবে। যাই হোক, লেখা যাক। যে সব স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা মুখবিবরে সর্বনিম্নে অবস্থান করে, যেমন নাম তেমন উত্তর। সর্বনিম্নে অবস্থান করে তাকে নিম্ন স্বর বলে। উদাহরণ কি আছে? উদাহরণ হলো একটাই আছে, সেটা হচ্ছে আ উচ্চারণ করতে গেলে যে একেবারে চুপ থাকে, উপর দিকে যাওয়ার কোনো প্রসঙ্গই আসে না। উপর দিকে রেখে জিহাকে ওই তালুর কাছাকাছি রেখে আ উচ্চারণ করে যাবে, উ হতে পারে, ই হতে পারে, কিন্তু আ ইয়াটা কিন্তু নামাতেই হবে। তাই এটাকে দেখলে মুখের ভিতরে আমার অনেক ফাঁকা অংশ, একেবারে নিচু অংশ, একেবারে উঁচু অংশ বাদ দিয়ে মাঝেও কিছু জায়গা থাকছে। মাঝটা এতটাই বড়, এটা দুভাগে ভাগ রয়েছে, উপরের দিকে মাছ আর নিচের দিকে মাছ। তাই আমরা উপরের দিকে মাছ যেটা হয় এটাকে নাম দিচ্ছি উচ্চ মধ্য। মানে মাঝেই আছে কিন্তু একটু উপরের দিকে, মাঝে আছে কিন্তু একটু উপরের দিকে, তাই নাম দিয়েছি উচ্চ মধ্য স্বর। তাই লিখবো একই বিষয়, যে সব স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বার মাঝামাঝি অথচ কিছুটা উপরের দিকে অবস্থান করে, উপরের দিকে অবস্থান করে তাদের উচ্চ মধ্য স্বর বলে। তাদের উচ্চ মধ্য স্বর বলে। উদাহরণ কি হবে? উদাহরণ হবে এ এবং ও। এটা হচ্ছে উঁচুর দিকে কিন্তু মাঝে উচ্চ মধ্য স্বর, তাই তো? এরপর নেক্সট যেটা বাকি রইল, এটা 4 ভাগে ভাগ হয়, এটা হচ্ছে নিচের দিকে কিন্তু মাঝে, তাই নাম দিচ্ছি আর নাম দেওয়া হয়েছে নিম্ন মধ্য স্বর। সংজ্ঞা আগের মতোই হবে, তাই তো? লিখতে শুরু করে দাও। যে সব
উচ্চারণের সময় ইহা মাঝামাঝি অথচ কিছুটা নিচের দিকে অবস্থান করে। তাদের নিম্ন মধ্যস্বর বলে। উদাহরণ হচ্ছে এটা হচ্ছে উদাহরণ। এই ধরুন যখন এ এবং অ উচ্চারণ হয় তখন জিয়াটা একেবারে নিচে না, আয়ের মতন একেবারে নিচে না, কিন্তু নিচের দিকেই থাকছে, অর্থাৎ মাঝে আছে কিন্তু নিচের দিকে, তাই তো? এই জন্য এগুলো বলা হয় নিম্ন মধ্য স্বর। আমরা এতক্ষণ ধরে যে অংশটা পড়লাম সেটা ছোট্ট শব্দের মধ্যে নিয়ে আসা যায়, একটা শব্দের মধ্যে সেটাকে নিয়ে আসা যায় কিভাবে? সেটা হচ্ছে ছকটা এরকম। প্রত্যেকেই ছকটা সুন্দর করে একটু খাতায় তুলে নাও। এরকম একটা ঘর হবে, এখানে লিখবো ই ধ্বনি দিয়ে, এখানে লিখবো উ ধ্বনি দিয়ে। ছকটা মনে রাখার কৌশল আছে। সেই কৌশলটা কি? সেই কৌশলটা হচ্ছে ছোটবেলা থেকে যেগুলো রস্য দিয়ে শুনেছি, রস্য ই রস্য উ, রস্য দিয়ে কিন্তু আর কোনো কিছু নেই, রস্য অ রস্য এ এরকম কিছু নাই, রস্য ই আর রস্য উ। যেগুলো রস্য দিয়ে শুনেছিল পরপর উপরে বসিয়ে দেওয়া, ই এবং উ আছে, আসলে শব্দটা হ্রস্ব, কিন্তু হটা লোপ পেয়ে এখন রস্য থেকে গেছে, তাই তো? তো হ্রস্ব ই এবং হ্রস্ব উ, হ্রস্ব দিয়ে যেগুলো উচ্চারণ হয় সেগুলোকে উপরে বসিয়ে দিলাম। আমাদের একটা প্রথম কাজ শেষ। এই ছকটা ফিল আপ করছি কি করে সহজে মনে রাখা যায়। তারপর যাদের উচ্চারণ একই রকম, এই যে এ এবং এ, এই দুটো উচ্চারণ কিন্তু একই রকম। একটু বলে দেখাই, যেমন তেল আর তেল উচ্চারণ একই রকম, আসলে এই বানানটা তো লেখাই হয় না। এই তেল তেল বানানটাই লেখা হয়, কিন্তু হচ্ছে তেল, তেল লেখা হয় আমরা বলি তেল, তাই তো? তো এই দুটার উচ্চারণ একেবারে পাশাপাশি, যাদের উচ্চারণ একই রকম, এবার এক ঘরের বড় তাই যারা এক ঘরে আসবে পরপর লিখে দিব এক পাশে, এদিক ওদিক করে দিলে অসুবিধা হবে, তাই তো? তাই যারা এক ঘরে আছে উচ্চারণ একই রকম, ওদেরকে আমি পরপর লিখে দিলাম। নিচে দেবো আ, এবার নিচে দেবো আ। আচ্ছা, আয়ের আগে কোন ধ্বনি থাকে দেখো না, অ আ হ্রস্বই দীর্ঘই, আয়ের আগে কোন ধ্বনিটা আছে? আয়ের আগে আছে অ, তাই তো? আয়ের আগে কাকে বসাবো? আয়ের আগে আমরা অকে বসাবো। এবার বাকি রইল একটা ফাঁকা জায়গা, এটা ফাঁকা আছে। সাতটা মৌলিক ধ্বনি আমরা দেখেছিলাম প্রথম মৌলিক স্বরধ্বনি পড়ার সময়, কি ছিল? অ আ ই উ এ এ, আর এটা ছিল ওকার, তাই তো? ওকারটা আমি মাঝে বসিয়ে দিলাম। এই হচ্ছে ছক। এই ছকটা যদি মনে থাকে, আমরা যদি কোনো কিছু ভুলেও যাই কোনটা সম্মুখ কোনটা পশ্চাৎ, কোনটা সম্মুখ কোনটা পশ্চাৎ, তবু কিন্তু আমরা পরীক্ষার হলে ছকটা যদি আমরা করতে পারি, তাহলে এই ছক থেকে আমরা সব উত্তর পেয়ে যাবো। কিরকম দেখে নাও, যদি একটা এটাকে সামনের দিক ধরি, এটা সামনের দিক, এটা পিছনের দিক, তাহলে এইদিকে যারা আছে এরা সবাই সম্মুখ, মিলিয়ে নাও, মিলে যাবে। আগে যে আমরা লিখেছি এতক্ষণ যেগুলো পড়লাম সব মিলে যাবে, তাই তো? তাহলে এদিকে যদি সামনে হয় এটা অবশ্যই পিছনে, তাহলে এই দিকটা কি হবে? এই দিকটা হয়ে যাবে পশ্চাৎ স্বর, এই দিকটা পশ্চাৎ স্বর।
এইটা উপর না নিচ, এইটা এই লাইনটা উচ্চ, তাই তো? তাহলে এগুলো উচ্চ করবো। এই লাইনে যারা আছে, এই লাইনে যারা আছে তার উপরের দিকে আছে, এটা উচ্চ হয়ে গেল। তাই নিচে কে আছে? নিচে আছে এটা, মিলিয়ে নেবে। এটা বন্ধু যে বললাম সব মিলে যাবে, এটা হচ্ছে নিম্ন। তাই নিম্ন সাথে এগুলো আছে। তাই তো? তাহলে এটা নিচের দিকে মাঝে, তাই নিম্ন মধ্য, এটা উপর দিকে মাঝে, তাই উচ্চ মধ্য। আচ্ছা, এরপর আটাকে আমরা খেয়াল করলে দেখতে পাবো এটা বিবৃত ছিল, উচ্চারণ করলে এটা বিবৃত হয়, মুখটা খুলে যায় বিবৃত। তাহলে বিবৃত বিপরীত কি? সংবৃত। তাহলে আ যদি বিবৃত হয় এবং এর বিপরীত সংবৃত হয়, তাহলে আজ এখানে আছে, আজ এখানে আছে, তার বিপরীতে কারা অবস্থান করেছে? তার বিপরীতে এরা অবস্থান করেছে। এই লাইনে যারা আছে উপরের লাইনে তারা অবস্থান করেছে, এরা অবস্থান করেছে, তাই তো? তাহলে আটা যদি আমরা বিবৃত বলি, নিশ্চয় তার বিপরীত কি হবে? বিপরীত হবে সংবৃত। আর এটা কি করে দাও, এটা উপর দিকে আছে, মানে সংবৃত দিকে আছে, তাহলে পুরোপুরি সংবৃত না, কিন্তু সংবৃতে পড়ে, তাহলে অর্ধ সংবৃত। আর এই সারিতে যারা আছে তারা বিপরীতের দিকে আছে, এটা বিপরীত, তাই তো? এর সাইডে আছে, মানে এর দলে, কিন্তু পুরোপুরি নয়, তাই নাম দেবো কি? অর্ধ বিবৃত। আমরা পড়েছি, দেখো উদাহরণ সব মিলে যাবে, অর্ধ বিবৃত। আর ঠোঁটের উপর যে পেপারটা ছিল এটাও এখান থেকে বেরিয়ে যাবে। এই তিনটাকে আমরা একত্রে বলবো প্রসারিত, আর এই তিনটাকে একত্রে বলবো সংকুচিত। আর বাকি হলো কি, এটা মাঝে সেটা আসলে কি? স্বাভাবিক, হচ্ছে বিষয়। আর তো মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি একত্রে সমস্ত স্বরধ্বনির পরিচয় এখানে শেষ হলো। স্বরবর্ণের পরিচয় শেষ। বর্ণ পরিচয় যে অংশটা আমাদের সিলেবাসে আছে, আমাদের সিলেবাসে কি ছিল? বর্ণ পরিচয়। বর্ণ দুই রকম হয়, স্বর, ব্যঞ্জন। এই স্বরবর্ণের পরিচয় শেষ হলো। এবার আগামী ক্লাস সেখান থেকে আমরা পড়বো ব্যঞ্জনের পরিচয়, তাই তো? একেবারে নিখুঁতভাবে পড়ছি, কোনো প্রশ্ন বাদ যাবে না। তোমাদেরকে শুধু একটু ক্লাসের পরে একদিন অন্তর অন্তর সব দেখতে হবে, অল্প পড়তে হবে। আমি বলছি না যখন রক্ত হয়ে তখন এগুলো করার দরকার নেই, কিন্তু বর্তমানে ধীরে ধীরে আয়ত্ত করার জন্য এগুলোকে মাঝে মাঝে পড়তে হবে। তাহলে স্বরবর্ণের পরিচয় আমরা শেষ করেছি, আর কিছু নেই। এরপর আমরা ব্যঞ্জনের পরিচয় আমরা কন্টিনিউ করব। আজকের ক্লাস এখানেই থাকছে। এরপরে যেদিন আমাদের দেওয়া হবে সেদিন আমি তোমাদের ব্যঞ্জন ধ্বনির ব্যাপারটা বা ব্যঞ্জন ধ্বনির পরিচয়টা, ব্যঞ্জন বর্ণের পরিচয় তোমাদের শিখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আর ছুটি, আমরা প্রত্যেকে বেরিয়ে যাই। ক্লাস